আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করব। এর মধ্যে প্রথমটা হচ্ছে পিজো ইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা করো। তো এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো এই পিজো ইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা করার পূর্বে আমি কিছু সহজ ভাষায় এই পিজো ইলেকট্রিক কী এটা নিয়ে আলোচনা করব। পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার অনেক প্রযুক্তিগত প্রয়োগে ব্যবহৃত হয়। তো ট্রান্সডিউসার কি? ট্রান্সডিউসার বলতে এমন একটা ডিভাইসকে বোঝায় যা এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তরিত করে। যেমন যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক শক্তি বা ইলেকট্রিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে ট্রান্সডিউসারের সাহায্যে। তো 1880 সালে ফরাসি পদার্থবিদ পেরি কুরি এবং জ্যাকুস কুরি এরা দুজন ভাই, এই দুই ভাই মিলে পিজো ইলেকট্রিক প্রভাব আবিষ্কার করেন। তো কুরি ভাইরা গবেষণা করেছিলেন কিছু বিশেষ ধরনের স্ফটিকের বৈশিষ্ট্য নিয়ে। তারা লক্ষ্য করেন যে কোয়ার্টজ, রোচেলি সল্ট এবং টুরমালিন স্ফটিকের উপর যান্ত্রিক চাপ প্রয়োগ করলে এতে বৈদ্যুতিক চার্জ জমা হয়। তো আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে আমরা কি করতে পারি, একটা স্ফটিক নিতে পারি, ধরে নিলাম কোয়ার্টজ স্ফটিকটা নিলাম এখানে। তো কোয়ার্টজ স্ফটিকটা যদি এরকম হয়, তো এটার মধ্যে যদি আমরা প্রেসার দেই, চাপ দেই বা পীড়ন করি, তো আমরা এই অ্যাক্সিস বরাবর পীড়ন দিলাম। তো এটাকে আমরা ধরতে পারি, তো এটাকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্সিসও বলতে পারি। তো এখানে আমরা লিখে দিই ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। তখন কি ঘটবে, এই যে এই বরাবর যদি আমরা পীড়ন দিই, তখন এটার ভিতরে যে পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো আছে এগুলো সারফেস বরাবর একদিকে পজিটিভ এবং অন্য সারফেসে নেগেটিভ চার্জগুলো জমা হবে। তো উপরের যে সারফেসটা আছে এটার মধ্যে পজিটিভ চার্জ এবং নিচের যে সারফেসটা আছে সেটার মধ্যে আমরা নেগেটিভ চার্জ দিলাম। এই যে ঘটনাটা ঘটলো, যে যখন কোনো একটা পিজো ইলেকট্রিক পদার্থ, যেমন আমরা এখানে কোয়ার্টজ নিলাম, তো এই কোয়ার্টজের মধ্যে চাপ দিব বা ইলেকট্রিক অ্যাক্সিস বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর চাপ দিব, তখন এটার মধ্যে কিছু চার্জ এসে জমা হবে একটা সারফেসের মধ্যে, অর্থাৎ পজিটিভ চার্জগুলো একসাথে জমা হবে এবং নেগেটিভ চার্জগুলো নিচের সারফেসে এসে জমা হবে। তো এই যে উপরের দিকে এসে অর্থাৎ পারপেন্ডিকুলারি চার্জগুলো জমা হলো, ওই উপরের অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা বলতে পারবো যে মেকানিক্যাল অ্যাক্সিস বা যান্ত্রিক অ্যাক্সিস। তো এই ঘটনাটাকে পিজো ইলেকট্রিক বলা হয়। তো এর বিপরীতটাও ঘটতে পারে, যদি আমরা এটাকে, তো আমরা চাপ দিলাম, এখন চাপ সরায় দিব, অর্থাৎ এটাকে টেনে লম্বা করব, টেনশন করব। তো এক্ষেত্রে আমরা এই যে সেম পদার্থটার ক্ষেত্রে কি ঘটতে দেখব, এই সেম পদার্থটার ক্ষেত্রে দেখব যে এই যে এই পজিটিভগুলো নিচের সারফেসে এসে জমা হবে এবং এই নেগেটিভগুলো উপরের সারফেসে এসে জমা হবে, মানে উল্টে যাবে। একে বলা হয় রিভার্স পিজো ইলেকট্রিসিটি। তাহলে আমরা পিজো ইলেকট্রিসিটি কাকে বলে কি বলতে পারি, যে পিজো ইলেকট্রিসিটি হলো এমন একটি বৈশিষ্ট্য যেখানে কিছু নির্দিষ্ট পদার্থে যান্ত্রিক চাপ বা মেকানিক্যাল স্ট্রেস প্রয়োগ করলে তারা বৈদ্যুতিক ভোল্টেজ উৎপন্ন করে। একইভাবে সেই পদার্থগুলোর উপর যদি আমরা বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করি তাহলে সেখানে যান্ত্রিক বিকৃতি বা ডিফরমেশন প্রদর্শন করবে। তো এই ঘটনা থেকে আমরা পিজো ইলেকট্রিক পদার্থের বৈশিষ্ট্যগুলো কি বলতে পারি, যে যান্ত্রিক চাপ যদি প্রয়োগ করি তাহলে বিদ্যুৎ উৎপন্ন হবে, হ্যাঁ, আর বৈদ্যুতিক ক্ষেত্র দিলে আকার পরিবর্তন হবে, অর্থাৎ ডিফরমেশন বা বিকৃতি হবে। তো কোনো বাহ্যিক শক্তি ছাড়া স্বতঃস্ফূর্তভাবে বৈদ্যুতিক চার্জ উৎপন্ন করতে পারবো না, এজন্য আমাদের বাহ্যিক বল দিতে হবে বা চাপ দিতে হবে। তাহলে আমরা এখানে এই চার্জগুলো দেখবো যে আলাদা হওয়া শুরু করবে এবং সেখান থেকে আমরা একটা এমনিতে যখন পজিটিভ নেগেটিভ চার্জগুলো থাকে তখন তারা একে অপরকে কী করে, ভ্যানিশ করে দেয় বা শেষ করে দেয়, নিট চার্জ শূন্য হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো বিদ্যুৎ প্রবাহ হতে বা তড়িৎ ক্ষেত্র পাবো না বা বিভব পাবো না। তো বিভব সৃষ্টি হতে গেলে কি করতে হয়, চার্জগুলোর মধ্যে একটু ব্যবধান থাকতে হয়। তো সেই ক্ষেত্রে যখন আমরা চাপ প্রয়োগ করি চার্জগুলোর মধ্যে একটু ব্যবধান সৃষ্টি হয় এবং সেখান থেকে বিভব পাওয়া যায়। তো এখানে লক্ষ্য করলে দেখবো যে আমরা লিখছি যে কতিপয় ক্রিস্টালে বহিস্থ পীড়নের ক্রিয়া, পীড়ন মানেই হচ্ছে বল বা চাপ। তো পীড়নের ক্রিয়ায় নিট দ্বিমেরু ভ্রামক আবিষ্ট হয় যা তড়িৎ পোলারায়ন সৃষ্টি করে। নিট দ্বিমেরু ভ্রামক যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা কি পাবো না, পোলারায়ন পাবো না বা তড়িৎ পোলারায়ন সৃষ্টি হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে আমরা যখন বহিস্থ পীড়ন দিই তখন নিট দ্বিমেরু ভ্রামক আবিষ্ট হয় যা তড়িৎ পোলারায়ন সৃষ্টি করে, যাতে ক্রিস্টালের পৃষ্ঠ পোলারায়ন চার্জের আবেশ ঘটে। এই যে পৃষ্ঠ পোলারায়ন চার্জের আবেশ ঘটে, এই ধরনের ক্রিস্টালকে কি বলা হয়, পিজো ইলেকট্রিক ক্রিস্টাল বা ক্রিস্টালের এই ধর্মকে পিজো ইলেকট্রিক ক্রিয়া বলে। তো উদাহরণ হিসেবে আমরা কোন কোন পদার্থের ক্ষেত্রে এই পিজো ইলেকট্রিক ধর্মটা দেখতে পাই, সেটা হচ্ছে কোয়ার্টজ, রোচেলি সল্ট এবং টুরমালিন ইত্যাদি পদার্থের মধ্যে। তো এখানে পিজো ইলেকট্রিক সমীকরণ হলো P = ZD + ε0 E
চাই, এটাকে বলা হয় চাই। আর ই ইজ ইকুয়াল টু জেড প্লাস ইটি, এটা হচ্ছে একটা, এটা আরেকটা। এটা দ্বারা কি করে, এটা দ্বারা হচ্ছে আমরা নর্মালি যে এই যে সারফেসের উপরে পজিটিভ নেগেটিভ চার্জ হয়, এই যে মাত্র লিখলাম, এটার ক্ষেত্রে একটা সমীকরণ। আবার এই যে রিভার্স যে অংশটুকু হয় সেটার জন্য ইজ ইকুয়াল টু হচ্ছে পোলারায়ন, জেড ইজ ইকুয়াল টু পীড়ন, ডি হচ্ছে পিজো ইলেকট্রিক বিকৃতি, এই যে এই ক্ষেত্রে বিকৃতিটা হয়। এবং এস ইজ ইকুয়াল টু স্থিতিস্থাপক পরানুগত ধ্রুবক। 1 নং এর প্রথম সমীকরণটি, এই যে এই সমীকরণটি প্রযুক্ত পীড়ন দ্বারা পোলারায়নের উন্নতি প্রদর্শন করে, অর্থাৎ পোলারায়ন সৃষ্টি হয়, এবং দ্বিতীয়টি প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র দ্বারা স্থিতিস্থাপক বিকৃতি প্রদর্শন করে। তো সাধারণভাবে সামান্য বিকৃতি সৃষ্টির জন্য খুবই উচ্চমাত্রা তড়িৎ ক্ষেত্র প্রয়োগের প্রয়োজন হয়, যেমন কোয়ার্টজ ক্রিস্টালে প্রায় 10⁴ ভোল্ট মিটার ইনভার্সন তড়িৎ ক্ষেত্র প্রয়োগে প্রাপ্ত বিকৃতির পরিমাণ মাত্র অনেক কম। অর্থাৎ আমরা যদি খুব বেশি পরিমাণে চাপ দেই তো সেক্ষেত্রে আমরা মূলত এই বিকৃতির পরিমাণটা পেতে পারি। এবার আমরা এই পেজটা লক্ষ্য করি, এখানে আমরা দুটা চিত্র আঁকছি। আমরা এই চিত্রগুলা মূলত একটু আলোচনা করব চিত্রটা নিয়ে, তারপরে লেখাগুলো আমরা চিত্রটা দেখলেই বুঝতে পারবো। তো এখানে লক্ষ্য করলে দেখব যে এই কয়ের দুইটা চিত্র এবং ক্ষয়ের দুইটা চিত্র। কয়ের যে প্রথম চিত্রটা আছে এটা মানে কি, এটি দেখায় যে একটি কোয়ার্টজ বা সিলিকন ডাইঅক্সাইড ক্রিস্টালে পরমাণুর অবস্থান কেমন হয় এবং বাহ্যিক বল দিলে বা চাপ দিলে কি পরিবর্তন হয়। তাহলে প্রথম চিত্রের এই অংশটুকু দ্বারা আমরা বলতে পারি যে এখানে সিলিকন পরমাণুর চারপাশে অক্সিজেন পরমাণুগুলো সাজানো, সুষমভাবে সাজানো আছে। তো এক্ষেত্রে এই অবস্থায় চার্জগুলোর অবস্থান এমন যে ধনাত্মক বা পজিটিভ প্লাস এবং ঋণাত্মক বা নেগেটিভ চার্জ একে অপরকে বাতিল করে দিচ্ছে। এর ফলে কোনো বৈদ্যুতিক বিভব পি এর সৃষ্টি হচ্ছে না। কিন্তু আমরা যদি দ্বিতীয় চিত্রটা লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে যে এই যে আমরা এখানে চাপ প্রয়োগ করতেছি কিন্তু, তো এই যে চাপ প্রয়োগের ফলে এই যে ভিতরের যে সিলিকনের তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই যে অক্সিজেন যে পরমাণুগুলো আছে এগুলো একটু নিচে নেমে আসবে, তাহলে এই সিলিকনটা একটু উপরে চলে যাবে। তো এখানে আমরা কি বলতে পারি যে যখন চাপ দেওয়া হয় তখন অক্সিজেন পরমাণুগুলো নিচের দিকে সরতে থাকে আর সিলিকন সামান্য উপরে উঠে যায়। এতে ক্রিস্টালের একদিকে ধনাত্মক এবং অন্যদিকে ঋণাত্মক চার্জ জমা হয়। তো এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ জমা হলো, এর জন্য যে তড়িৎ ক্ষেত্র পি নট ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এখানে আমরা বিভব পাবো। আমরা এ থেকে বুঝলাম যে বাহ্যিক চাপ যদি প্রয়োগ করি তাহলে ক্রিস্টালের চার্জের বিন্যাস পরিবর্তিত হয় এবং একটি বৈদ্যুতিক ভোল্টেজ তৈরি হয়। আর এই যে বৈদ্যুতিক ভোল্টেজ তৈরি হলো এটাকেই বলা হয় হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্ট। আবার এই চিত্রটাকে লক্ষ্য করলে দেখব যে এখানে প্রথমে এই চার্জগুলো সুষমভাবে সাজানো আছে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এভাবে সুষমভাবে সাজানো আছে। কিন্তু এই জন্য আমরা এখানে পি ইজ ইকুয়াল টু পোলারায়ন পি ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, অর্থাৎ এখানে কোনো বিভব তৈরি হচ্ছে না। যখন আমরা বাহ্যিক চাপ প্রয়োগ করব সেক্ষেত্রে দেখব যে নেগেটিভগুলো একত্র হয়ে গেল, পজিটিভগুলো একত্র হয়ে গেল, আবার নেগেটিভগুলো একত্র হয়ে গেল, পজিটিভগুলো একত্র হয়ে গেল। এক্ষেত্রে আমাদের কি উচিত ছিল যে পোলারায়ন পাওয়া এবং বিভব পাওয়া, কিন্তু এক্ষেত্রে আমরা বিভব পাবো না। কেন পাবো না? যদি এখানে আমরা বিলুম কেন্দ্র স্বত্বাধিকারী হয়। তো বিলুম কেন্দ্র কি? বিলুম কেন্দ্র হচ্ছে কোনো স্ফটিক বা পরমাণুর মধ্যে এমন একটি কাল্পনিক বিন্দু যেখান থেকে সমান দূরত্বে বিপরীত চার্জগুলো থাকে। তো এরকম যদি কাল্পনিক কোনো একটা বিন্দু আমরা ধরি বা বিলুম কেন্দ্র ধরি, তো সেই ক্ষেত্রে চার্জগুলো যদি সমান দূরত্বে থাকে সেক্ষেত্রে আমরা পোলারায়ন পি পাবো না, অর্থাৎ বিভব এখান থেকে উৎপন্ন হবে না। তো কখন বিভব উৎপন্ন হবে? যখন এই বিলুম কেন্দ্রটা আমরা দেখব না বা থাকবে না, যে স্ফটিকগুলোতে এই বিলুম কেন্দ্র থাকবে না সেই স্ফটিকগুলোতে বিভব উৎপন্ন হবে। তো এ থেকে আমরা বলতে পারি যে বিলুম কেন্দ্র যদি থাকে তাহলে পিজো ইলেকট্রিক ধর্ম দেখাবে না, আর যখন ওই বিলুম কেন্দ্রটা না থাকবে তো সেই ক্ষেত্রে আমরা পিজো ইলেকট্রিক ধর্মটা দেখতে পাবো, অর্থাৎ বৈদ্যুতিক বিভব সেখানে তৈরি হবে। তাহলে এখানে আমরা কি লিখছি যে কতিপয় ক্রিস্টালে বহিঃস্থপীড়নের ক্রিয়ায় আয়নসমূহ স্মরণের ফলে পিজো ইলেকট্রিক ক্রিয়ার উদ্ভব ঘটে। তো এটা আমরা আগে বলছি, এ ধরনের ক্রিস্টালে আয়নসমূহ এমনভাবে স্থানচ্যুত হয় যেন এদের চার্জের বন্টন মূল প্রতিসাম্য হারিয়ে ফেলে। তো একটা পজিটিভ দিকে বেশি হয় আবার নেগেটিভ দিকে বেশি হয়। যদি সমান সমান থাকে তখন সেক্ষেত্রে একে অপরকে কী করে ক্যান্সেল আউট করে দেয়, সেখানে নিট চার্জ বা নিট বলটা 0 হয়ে যায় বা নিট তড়িৎ ক্ষেত্র 0 হয়ে যায় এবং সেখানে বিভব উৎপন্ন হবে না। এর জন্য যখন আমরা চাপ দিই তখন একটা পজিটিভ এবং নেগেটিভগুলা আলাদা আলাদা হয়ে যায়।
এ ধরনের ক্রিস্টাল আয়নসমূহ এমনভাবে স্থানচ্যুত হয় যেন এদের চার্জের বন্টন মূল প্রতিসাম্য হারিয়ে ফেলে। অর্থাৎ এই যে পজিটিভ চার্জটা একটু উপরে উঠে গেছে, নেগেটিভ চার্জটা একটু নিচে নেমে গেছে, এজন্য কি তাদের যে প্রতিসাম্য ছিল এখানে, তো সেটা আর এখানে নাই, এজন্য আমরা এখানে একটা বিভব পাবো। অন্য এক ধরনের ক্রিস্টাল রয়েছে যেগুলোতে বিকৃতির পরও চার্জ বন্টনের প্রতিসাম্য বিঘ্নিত হয় না। তো এখানে দেখা যায় যে এখানে আমরা যদি চাপ প্রয়োগ করি তো এখানে বিকৃতি ঘটতেছে না, তো নেগেটিভ পজিটিভ ছিল, তারপর আবার সবগুলো নেগেটিভ একত্র হয়ে গেলো, পজিটিভগুলো একত্র হয়ে গেলো, এর থেকে এটা বিকৃতি ঘটলো। তো বিকৃতি ঘটার পর আমরা কি বলতে পারতাম যে এখানে একটা কি হওয়ার উচিত ছিল, বিভব উৎপন্ন হওয়ার উচিত ছিল, কিন্তু আসলে এখানে বিভব উৎপন্ন হয় না। কারণ কি? কারণ হচ্ছে এই ধরনের ক্রিস্টালে বিলুম কেন্দ্রের স্বত্বাধিকারী হয়। তো কাজেই পিজোইলেকট্রিক উদ্ভবের জন্য পূর্বাবশ্যক হলো বিলুম কেন্দ্রের অনুপস্থিতি, অর্থাৎ বিলুম কেন্দ্র থাকতে পারবে না। তো পিজোইলেকট্রিকের পদার্থ ব্যবহার করে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়, যা আমি শুরুতেই বলছিলাম, আর এর বিপরীত ক্রিয়াও সম্ভব, অর্থাৎ এই পদার্থগুলো ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসার হিসেবে ক্রিয়া করে। তো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব যে বিভিন্ন প্রকার পোলারাইজেবিলিটি সম্পর্কে আলোচনা করো। তো যদিও আমরা পূর্বে লেকচারগুলোতে এই সম্পর্কে জেনেছি, অর্থাৎ ইলেকট্রিক পোলারাইজেবিলিটি বা ইলেকট্রিক পোলারিত ব্যত্যা, তারপর হচ্ছে আয়নিক পোলারাইজেবিলিটি বা আয়নিক পোলারিত ব্যত্যা, আবার হচ্ছে ডাইইলেকট্রিক পোলারাইজেবিলিটি বা ডাইইলেকট্রিক পোলারিত ব্যত্যা। তো এই সম্পর্কে জেনেছি, তাও আজকে আমরা এখানে শর্ট একটা প্রশ্ন আমরা দেখব যে বিভিন্ন প্রকার পোলারাইজেবিলিটি সম্পর্কে আলোচনা করো। তো কোনো পরমাণুর প্রতি একক স্থানীয় তড়িৎ ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট পোলারাইজেবিলিটি বা পোলারিত ব্যত্যা বলা হয়। অর্থাৎ আমরা জানি যে কোনো একটা ক্ষেত্রের মধ্যে যখন আমরা বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্র প্রদান করি এবং সেখানে কতটুকু ডাইপোল মোমেন্ট সৃষ্টি হতে পারে তার হিসাবটাই মূলত পোলারাইজেবিলিটি বলা হয়। তো একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি যে আলফা ইজিক্যাল টু পি ডিভাইডেড বাই ই লোকাল। আমরা জানি যে ই লোকাল ইজিক্যাল টু পরমাণুর স্থানীয় তড়িৎ ক্ষেত্র, আর পি হচ্ছে ডাইপোল মোমেন্ট। তো বিভিন্ন ধরনের পোলারাইজেবিলিটি আছে, একটা হচ্ছে ইলেকট্রিক পোলারাইজেবিলিটি। তো ইলেকট্রিক পোলারাইজেবিলিটি কি, এখানে আমরা খেয়াল করলে দেখব যে একটি পরমাণুর ক্ষেত্রে আমরা কি জানি পজিটিভ চার্জ থাকে কেন্দ্রে এবং ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনগুলো তার চারপাশে থাকে। যখন এর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রদান করা হয় তখন একটা পরমাণুর চার্জগুলা তড়িৎ ক্ষেত্রের নেগেটিভ দিকে পজিটিভ চার্জটা সরে আসে এবং ইলেকট্রিক ফিল্ডের ফলে যে পজিটিভ চার্জগুলো থাকে সেখানে নেগেটিভ চার্জগুলো এসে জমা হয়। এখানে মনে করি নেগেটিভ চার্জগুলো আছে, সেখানে যে নিউক্লিয়াসের পজিটিভ অংশটা থাকে সেটা এসে আসে এখানে। এর ফলে যে পোলারায়ন ঘটে বা এখানে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়, এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক পোলারাইজেবিলিটি বা ইলেকট্রিক পোলারিত ব্যত্যা। তো সেম কথাটা এখানে লেখা হয়েছে যে কোনো পরমাণুর উপর তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে পরমাণু পোলারাইত হয়। দেখা যায় যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরমাণু নিউক্লিয়াসের সাপেক্ষে বিভিন্ন কক্ষের ইলেকট্রন প্রযুক্ত ক্ষেত্রের বিপরীত দিকে স্থানান্তরিত হয়। তো প্রযুক্ত যে ক্ষেত্রগুলো আছে এটার পজিটিভ অংশের দিকে নেগেটিভ অংশগুলো স্থানান্তরিত হয় এবং নেগেটিভ অংশের দিকে পজিটিভ অংশগুলো স্থানান্তরিত হয় এবং ডাইপোল ভ্রামক উৎপন্ন হয়। এভাবে সৃষ্ট পোলারাইজেবিলিটিকে কি বলা হয়? ইলেকট্রিক পোলারাইজেবিলিটি বলা হয়। একে আলফা সি দ্বারা প্রকাশ করা হয়। আলফা সি ইজ ইকুয়াল টু স্কোয়ার বাই এম ওমেগা নট স্কোয়ার। তো এখানে ই কি, ই হচ্ছে চার্জ, যে ইলেকট্রনের চার্জগুলো আছে, এম হচ্ছে ভর, আর ওমেগা নট হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তারপর আমাদের আরেকটা পোলারাইজেবিলিটি আছে, সেটা হচ্ছে আয়নিক পোলারাইজেবিলিটি আর ডাইপোলার পোলারাইজেবিলিটি। তো ডাইপোলার পোলারাইজেবিলিটি মূলত পানি, যেমন পানির ক্ষেত্রে আগে থেকে পোলারাইজড হওয়া থাকে। পানির অণুগুলো লক্ষ্য করলে দেখব যে এরকম থাকে, হাইড্রোজেন ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস, অর্থাৎ আগের থেকে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হওয়া থাকে। তো এরকম যে পদার্থগুলো আছে এখানে যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রদান করি তো সেক্ষেত্রে যে পোলারাইজড ঘটে বা যতটুকু আমরা পোলারায়ন মাপতে পারি তো সেইটাকে বলা হয় হচ্ছে ডাইপোলার পোলারাইজেবিলিটি। তো অণুর সাথে স্থায়ী বৈদ্যুতিক দ্বিমেরুর ভ্রামক দ্বারা যে পোলারাইজেবিলিটি সৃষ্টি হয় এবং যা প্রযুক্ত বৈদ্যুতিক ক্ষেত্র পুনরাবৃত্তির পরিবর্তন ঘটাতে পারে তাকে ডাইপোলার পোলারাইজেবিলিটি বলে। আর এটা সূত্র হচ্ছে আলফা ডি ইজ ইকুয়াল টু মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3kT। আলফা ডি দ্বারা আমরা কি প্রকাশ করি? ডাইপোলার পোলারাইজেবিলিটি। এখানে ডি দ্বারা ডাইপোলার বোঝায়, মিউ হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, আর কে হচ্ছে বোলৎজম্যান ধ্রুবক, আর টি পরম তাপমাত্রা। তো আয়নিক পোলারাইজেবিলিটি কি, যখন বহিস্থ বৈদ্যুতিক ক্ষেত্র বা বাইরে থেকে কোনো বিদ্যুৎ ক্ষেত্র দেই বা বহিস্থ বিদ্যুৎ ক্ষেত্রের উপস্থিতিতে কোনো অণুর আয়নসমূহ তাদের স্থিতিস্থাপক সরণের দরুন বৈদ্যুতিক দ্বিমেরুর ভ্রামক উৎপন্ন হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এমনটা হয়। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম প্লাস থাকে এবং ক্লোরিন মাইনাস থাকে, এবং তাদের মধ্যে যে সরণ ঘটে যখন বহিস্থ বৈদ্যুতিক ক্ষেত্র দেওয়া হয়
তখন বা ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, তখন তাদের মধ্যে যে যতটুকু সরণ ঘটে, কতটুকু ঘটে, ওইটাই মূলত হিসাব করা হয় এই আয়নিক পোলারাইজেবিলিটি দ্বারা। তো এটা যদি আমি আবার পড়ি, যে বহিস্থ বৈদ্যুতিক ক্ষেত্রের উপস্থিতিতে কোনো অণুর আয়নসমূহ তাদের স্থিতিস্থাপক সরণের দরুন বৈদ্যুতিক দ্বিমেরুর ভ্রামক উৎপন্ন হয়। আর এটাকে প্রকাশ করা হয় মিউ দ্বারা। মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা আই ই। আলফা আই হচ্ছে আয়নিক বা পারমাণবিক পোলারাইজেবিলিটি, আর ই তো বহিস্থ যে তড়িৎ ক্ষেত্রটা দেওয়া হয় সেটা নির্দেশ করে।